আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের গণহত্যার বিচার কার্যক্রমে অবিশ্বাস্য যা ঘটছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। মিয়ানমারের মুসলিম অধ্যুষিত আরাকানে যে গণহত্যা হয়েছিল তা বিশ্ব আজও মনে রেখেছে। সোশ্যালে ছড়িয়ে পড়া আর সংবাদ মাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশ পাওয়া সেই চিত্র, ঘটনা ও ভিডিও ক্লিপ দেখে সারা বিশ্বের মানবতাবাদী মানুষেরা কান্না চেপে রাখতে পারেননি। নারীদের ওপর নৃশংসতা, শিশুদের ওপর জঘন্যতা আর হত্যার যে নানা বর্বরতম ঘটনা মানুষ জেনেছিল তা এক ঘৃণ্যতম ইতিহাস এ অঞ্চলের। সেই মিয়ানমারের শাসন ব্যবস্থার প্রতি ক্ষোভ জানিয়ে মজলুম মুসলিম রোহিঙ্গাদের প্রতি মানুষের ন্যায় বিচারের আকুতি এখনও গুমরে কাঁদছে। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে অর্থাৎ ICJ-তে হওয়া যুগান্তকারী মামলার বিচার সোমবার থেকে শুরু হয়েছে। রয়টার্স জানায়, 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রথম গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি। এই মামলার বিচারের ফলাফল মিয়ানমারের পাশাপাশি ICJ-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলাগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমার গণহত্যার অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কুমজিয়ান রয়টার্সকে বলেন, গণহত্যা কিভাবে সংজ্ঞায়িত করা হয়, কিভাবে এটি প্রমাণ করা যায় আর কিভাবে লঙ্ঘনের প্রতিকার করা যায়, এই মামলাটিতে তার গুরুত্বপূর্ণ নজির স্থির হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান রাষ্ট্র গাম্বিয়া 2019 সালে বিশ্ব আদালত নামে পরিচিত ICJ-তে মামলাটি দায়ের করে। মামলায় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাসিন্দা। 2017 সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মম আক্রমণ চালায়। এই আক্রমণের মুখে অন্তত 7,30,000 রোহিঙ্গা বাস্তুচ্যুত হয় আর তারা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। পালিয়ে আসা এসব রোহিঙ্গারা নির্বাচন, হত্যা, ব্যাপক ধর্ষণ ও অগ্নিসংযোগের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন। জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তদন্ত শেষে সিদ্ধান্তে আসে 2017 সালে হওয়া ওই সামরিক হামলার সময় গণহত্যামূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল। মিয়ানমারের কর্তৃপক্ষ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে। তারা দাবি করে মুসলিম জঙ্গিদের হামলার প্রতিক্রিয়ায় তাদের সামরিক আক্রমণ ছিল একটি বৈধ সন্ত্রাস বিরোধী অভিযান। 2019 সালে ICJ-তে এই মামলার প্রাথমিক শুনানিতে মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সুচি গাম্বিয়ার গণহত্যার অভিযোগগুলোকে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর অভিহিত করে প্রত্যাখ্যান করেছিলেন। সোমবার নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক আদালতে অর্থাৎ ICJ-তে স্থানীয় সময় সকাল 10টায় শুনানির মধ্য দিয়ে বিচারের কার্যক্রম শুরু হয়েছে আর তা 3 সপ্তাহ ধরে চলবে। তবে স্পর্শকাতর হওয়ায় ও ব্যক্তিগত কারণ থাকায় বিচার প্রক্রিয়া চলাকালে আদালত কক্ষে সর্বসাধারণ ও গণমাধ্যমের প্রবেশ বন্ধ থাকবে। মিয়ানমারের সামরিক বাহিনী 2021-এ এক অভ্যুত্থানের মাধ্যমে সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সামরিক জান্তা সুচি ও তার দলের অনেক নেতাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। এই ঘটনায় মিয়ানমার জুড়ে একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে যা এখন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। ICJ-তে বিচার চলাকালে আদালতের শুনানিতে বিচারকদের কাছে গাম্বিয়ার আইনমন্ত্রী দাউদা জালো অভিযোগ তুলে বলেছেন, মিয়ানমার সংখ্যালঘু এই রোহিঙ্গা সম্প্রদায়কে ধ্বংসের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। তিনি বলেন, রোহিঙ্গারা সহজ সরল মানুষ, তারা শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন চেয়েছিল, কিন্তু তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নিশানা করা হয়েছে। মিয়ানমার তাদের স্বপ্নকে অস্বীকার করেছে। বাস্তবে তাদের উপর অকল্পনীয় রকম ভয়াবহ সহিংসতা এবং ধ্বংস চালিয়ে তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। 1 দশকেরও বেশি সময় পরে ন্যায় বিচার আদালতে অর্থাৎ ICJ-তে এবারই প্রথম গণহত্যা মামলার পূর্ণ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এ প্রভাব পড়বে মিয়ানমারের গণ্ডি ছাড়িয়ে অন্য মামলার ওপরও, যেমন গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলা।
পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান রাষ্ট্র গাম্বিয়া 2019 সালে বিশ্ব আদালত নামে পরিচিত আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। মামলায় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাসিন্দা। 2017 সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্মম আক্রমণ চালায়। এই আক্রমণের মুখে অন্তত 7,30,000 রোহিঙ্গা বাস্তুচ্যুত হয় আর তারা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। হেগ আদালতে মামলার শুনানি শুরুর প্রাক্কালে ভুক্তভোগী রোহিঙ্গারা বলেছে তারা দীর্ঘ প্রতীক্ষিত এই মামলায় ন্যায় বিচার চায়। 52 বছর বয়সী এক রোহিঙ্গা শরণার্থী ইউসুফ আলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা একটি ইতিবাচক ফল আশা করছি যা বিশ্ববাসীকে বলে দেবে যে মিয়ানমার গণহত্যা চালিয়েছে আর আমরা এর শিকার। আমরা ন্যায় বিচার পাওয়ার দাবি রাখি। মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন এই শরণার্থী। আইসিজের এবারের শুনানিতেই প্রথমবারের মতো ভুক্তভোগী রোহিঙ্গাদের কথা শোনা হবে। তবে আদালতের এই শুনানি হবে রুদ্ধদ্বার কক্ষে। তাছাড়া মামলার সংবেদনশীলতার কারণে এবং গোপনীয়তা রক্ষার স্বার্থে এই শুনানিতে গণমাধ্যমেরও প্রবেশ থাকবে না। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের লক্ষ্য ছিল ব্রিটিশ উপনিবেশ ভারতের দিকে অগ্রসর হওয়া এবং অধিকার করা। বার্মাও ছিল ব্রিটিশের উপনিবেশ। জাপানের জেনারেল তোজো বার্মা থেকে 30 জন যুবক নিয়ে সামরিক প্রশিক্ষণ দিয়েছিল। অং সান ছিলেন তাদের নেতা। নু আর নে উইন ছিলেন অং সানের মুখ্য লেফটেন্যান্ট। এই 30 জন সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবক জেনারেল তোজোর পরামর্শে বার্মায় অর্থাৎ মিয়ানমারে এসে স্বাধীনতার জন্য বার্মিজ ইন্ডিপেন্ডেন্স আর্মি গঠন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মিজরা জাপানের পক্ষে ছিল, কিন্তু বার্মার 135টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ছিল ব্রিটিশের পক্ষে। এখান থেকেই বার্মিজদের সঙ্গে 135টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংঘাতের সূত্রপাত। রোহিঙ্গারাও ব্রিটেনের পক্ষ নিয়েছিল, তবে রোহিঙ্গাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোক হিসেবে বিবেচনা করা হতো না। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে প্রধান হল কারেন, কাচিল, শান, মন, চিন, মূল চিন নয় ইত্যাদি। কারেন খুবই শক্তিশালী জাতি। তাদের বসবাস হলো থাইল্যান্ডের সীমান্তে। জেনারেল নে উইন বোমা মেরে মেরে কারেনদের হত্যা করেছে। অনেক কারেন উপজাতির লোক থাইল্যান্ডে চলে গেছে, অনেকে বার্মায় আছে, তবে বেশিরভাগকেই হত্যা করা হয়েছে। জেনারেল অং সান স্বাধীনতার পূর্বে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মন্ত্রিসভার বৈঠক চলার সময় তার প্রতিপক্ষ উসো এর ষড়যন্ত্রে এক গ্রুপ প্যারামিলিটারি সেক্রেটারিয়েট ভবনে ঢুকে অং সান ও তার মন্ত্রিসভার সব সদস্যকে হত্যা করে। 1947 সালের 19 জুলাই। 1948 সালের 4 জানুয়ারি বার্মা স্বাধীনতা লাভ করে। উনু স্বাধীন বার্মার প্রথম প্রধানমন্ত্রী হন। 1962 সালের 2 জুলাই জেনারেল নে উইন ক্ষমতা গ্রহণ করেন। তিনি ক্ষমতা ত্যাগ করেন 1988 সালে। 1947 সাল থেকে 1988 সাল পর্যন্ত জেনারেল তোজোর প্রশিক্ষণপ্রাপ্ত 3 যুবকই পর্যায়ক্রমে বার্মার কর্ণধার ছিলেন। বার্মার নেতাদেরকে স্বাধীনতা প্রাপ্তির পর মার্শাল টিটোর বহু এথনিক গোষ্ঠীকে নিয়ে যুগোস্লাভ রাষ্ট্র গঠনের কৌশলটি অনুসরণ করা প্রয়োজন ছিল, কিন্তু তারা তা না করে বার্মিজরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী, তারা জোর করে বার্মিজদের শাসন প্রতিষ্ঠায় শক্তি প্রয়োগ করে এসেছেন। উপজাতি গোষ্ঠীগুলো বার্মিজদের শাসন মানতে চায়নি, যে কারণে প্রত্যেক সরকারকে গত 69 বছরব্যাপী গণহত্যার মাধ্যমে রাষ্ট্রটিকে ঐক্যবদ্ধ রাখতে হয়েছে। অথচ মার্শাল টিটো সার্ব, স্লোভেনিয়ান, মেসিডোনিয়ান ও মন্টেনেগ্রান প্রভৃতি জাতিগোষ্ঠীকে নিয়ে যুগোস্লাভ রাষ্ট্র গঠন করেছিলেন। সব জাতির স্বতন্ত্র মর্যাদা ও অধিকার রক্ষা করে যুগোস্লাভ জাতীয়তাবোধ গড়ে তোলার জন্য তিনি জাতিসমূহের ফেডারেশন গঠন করেছিলেন। অথচ বার্মার প্রথম প্রধানমন্ত্রী উনু সেরকম কোনো উদ্যোগই গ্রহণ করেননি। জাতিসমূহের মাঝে বার্মিজরা ছিল সংখ্যাগরিষ্ঠ, তাই তারা জোর করে সব জাতিগোষ্ঠীকে তাদের অধীনে রাখারই চেষ্টা করেছে। যে কারণে বার্মার প্রতিটি সরকার বারবার জাতিগোষ্ঠীগুলোকে স্বকীয় বৈশিষ্ট্যে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করলেই গণহত্যার মাধ্যমে নির্মূল করার পথ বেছে নিয়েছে। জেনারেল নে উইনের ক্ষমতা গ্রহণের পরই সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে। জেনারেল নে উইন ক্ষমতা গ্রহণ করেছেন 1962 সালের 2 মার্চ। তিনি ক্ষমতা গ্রহণ করেই 3 লাখ ভারতীয়দের বার্মা থেকে বিতাড়িত করেছিলেন, যারা কয়েক পুরুষ ধরে বার্মায় ছিলেন। বার্মা ত্যাগে সরকারি হুকুম পালনে যারা শিথিলতা দেখিয়েছিলেন তাদেরকে বার্মার সৈন্যবাহিনী হত্যা করে মারছিল।
বার্মা শাসন করার ব্যাপারে ব্রিটিশেরা নেটিভ ভারতীয় আমলাদের ওপর নির্ভর করতেন এবং বার্মার সরকারি আমলারা ছিল নেটিভ ভারতীয়। এ কারণে ভারতীয়দের প্রতি বার্মিজদের ঘৃণা ছিল ব্যাপক। এখনও বার্মিজরা ভারত বিদ্বেষী। এখন মিয়ানমার সরকার বলছে রোহিঙ্গারা বাঙালি। চা বাগান তৈরির জন্য তামিলদেরকে ভারতের তামিলনাড়ু থেকে ব্রিটিশরা শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিল, কিন্তু কোনোভাবেই সেরূপ কোনো কাজে নিয়োগ করার জন্য কোনো বাঙালিকে ব্রিটিশরা মিয়ানমারে নেয়নি। ইতিহাসবিদরা বলে থাকেন বার্মা রাজা আরাকান রাজা মেংসো মৌনকে পরাজিত ও বিতাড়িত করে দিয়েছিলেন। তখন তিনি গৌড়ের রাজা জালালউদ্দিনের কাছে সাহায্য চেয়েছিলেন। জালালউদ্দিন তাকে 2 দফা বিরাট সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেছিলেন। আরাকান রাজা বার্মা রাজাকে পরাজিত করে পুনরায় তার রাজ্য পুনঃদখলের পর গৌড়রাজ জালালউদ্দিনের সৈন্যবাহিনীকে আরাকানে বসতি করার অনুরোধ করেন এবং রাজার নবপ্রতিষ্ঠিত রাজধানী রোহংয়ে তারা বসতি করেছিলেন। ইতিহাসবিদরা বলে থাকেন এভাবে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর সৃষ্টি। শত শত বছর আগে আরাকানের রাজা যাদেরকে অনুরোধ করে বসতি করার ব্যবস্থা করেছিলেন, নবাগত মিয়ানমার সরকার তাদের হত্যা ও বিতাড়িত করবে এ অফুরন্ত অধিকার মিয়ানমার সরকারকে দিল কে? কোনো আন্তর্জাতিক আইনে মিয়ানমার সরকারের এ কাজের বৈধতা রয়েছে? 1948 সালে 9 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত গণহত্যা প্রতিরোধ এবং গণহত্যার শাস্তি বিষয়ক UN কনভেনশনে গণহত্যাকে এমন একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে যা প্রতিরোধে সব রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘের কনভেনশন শুধু হত্যাকে গণহত্যা বলেনি, বরঞ্চ একটা জাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায়কে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার যে কোনো প্রচেষ্টাকে গণহত্যা হিসেবে গণ্য করা হয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।